করব। আর সামনে এই সময় 11টায় আবার ইনশাল্লাহ আবার ক্লাসে দেখা হবে, ঠিক আছে? তা তুহিন মল্লিক, কখন ম্যাডাম? সামনে রবিবারে আবার 11টায় এই আজকে যে ক্লাসটা ম্যাক্রো আবার ওই দিনও নেব। আমি হচ্ছে পোস্ট দিয়ে দেব। ওকে ম্যাম। হ্যাঁ, তুহিন মল্লিক, তুহিন জি ম্যাম। তুহিন রাসেল, রাসেল মাইক্রোফোন অন করো। তুহিন মাইক্রোফোন অন করো। রাবেয়া তো করেছে। জি মাইক্রোফোন অন আছে? জি ম্যাম, আছে তো। হ্যাঁ, রাসেল মাইক্রোফোন অন করো। হয়েছে। আচ্ছা, রাবেয়া, তুহিন, রাসেল গেল কোথায়? আচ্ছা, আমরা শুরু করি, ওরা আসতে। হ্যাঁ, এই আমরা শুরু করি, যে যেমনি পারে আসুক, ঠিক আছে? জি রাবেয়া, আমরা শুরু করি। আসতে গেল, তাই না? আচ্ছা, শোনো, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিন? আমি জুম করি। রাবেয়া, দেখা যায়? জি দেখা যায়? জি ম্যাম, দেখা। আমি জুম করে আরেকটু কথা শুন নামাবো। হ্যাঁ, এখন আমরা শুরু করি। তাই করোনাকালীন সময় তোমরা কেমন আছো? জি ম্যাম, ভালো ম্যাম, ভালো। ভালো আছো না? স্বাস্থ্যবিধি মেনে চলছো তো? জি ম্যাম। আচ্ছা। আর এই করোনার আক্রমণ আসলে পৃথিবীর কোনো জীবাণু আল্লাহর হুকুম ছাড়া কারো শরীরে প্রবেশ করে না। তারপরও সতর্ক থাকতে বলা হয়েছে। সতর্ক থাকতে হবে আমাদের, তাই না? আর জীবন তো থেমে থাকবে না, লেখাপড়া চালাই যেতে হবে। তা আজকে আমরা এই মুদ্রাস্ফীতি ইনফ্লেশনের পরে প্রথম ক্লাসটা নিই। তারপরে তোমাদের সাথে কথা বলেও তোমাদের সুবিধার মতো বিষয়ে ক্লাস নিতে পারবো, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এখন আমরা মুদ্রাস্ফীতি সাধারণত জানি। মুদ্রাস্ফীতি কি জানি? অর্থের যোগান বৃদ্ধিজনিত কারণে দাম স্তর পি বৃদ্ধি পেয়ে অর্থের নিজস্ব মূল্য হ্রাস পাওয়াকে মুদ্রাস্ফীতি বলে। খেয়াল করো, অর্থের যোগান বৃদ্ধি পেয়ে পাওয়ার কারণে দাম স্তর বৃদ্ধি পেলে অর্থের নিজস্ব মূল্য কি হয়? হ্রাস পায়। আর এই অবস্থাকে মুদ্রাস্ফীতি বলে। এই দাম স্তর বৃদ্ধি মূলত মুদ্রাস্ফীতি। কিন্তু আমরা জানি সব সময় সব দাম স্তর বৃদ্ধিকে প্রকৃত মুদ্রাস্ফীতি বলা যায় না। সে ব্যাখ্যাটা করে দেব। তা সাধারণত তোমরা আমার এই স্ক্রিপ্টের এই সংক্ষেপে এই জায়গাটা খেয়াল করো। অর্থের যোগান বৃদ্ধি, এমএস অ্যারোটা ঊর্ধ্বমুখী, দেখা যাচ্ছে? অর্থের যোগান বৃদ্ধি, এমএস অর্থাৎ সাপ্লাই অফ মানি, অর্থের যোগান অ্যারোটা ঊর্ধ্বমুখী বৃদ্ধি পেলে দাম স্তর বৃদ্ধি কি অ্যারোটা ঊর্ধ্বমুখী, অর্থাৎ অর্থের যোগান বৃদ্ধি পেলে এমএস বৃদ্ধি পেলে পি বৃদ্ধি পায়, অর্থের নিজস্ব মূল্য হ্রাস পায়, অর্থাৎ ভিএম ভ্যালু অফ মানি হ্রাস পায়। অর্থাৎ মুদ্রাস্ফীতি সেই অবস্থা যে অবস্থায় এমএস বৃদ্ধি পায়, প্রাইস লেভেলও সেই হারে বৃদ্ধি পায়, কিন্তু তার বিপরীত ক্রমে অর্থের নিজস্ব মূল্য হ্রাস পায়। এই ধরনের এই অবস্থায় দাম স্তর বৃদ্ধিকে মুদ্রাস্ফীতি বলা হয়। সংক্ষিপ্ত অবস্থার দিকে তাকাও, তোমরা দেখতে পাচ্ছ? এমএস ঊর্ধ্বমুখী, পি ঊর্ধ্বমুখী, ভিএম নিম্নমুখী। অর্থাৎ এমএস বৃদ্ধি পেলে পি বৃদ্ধি পাবে আর তার বিপরীত ক্রমে ভিএম হ্রাস পাবে।
এই অবস্থাকে মুদ্রাস্ফীতি বলে। অধ্যাপক হটরে বলেন, তোমাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করবা। অধ্যাপক হটরে বলেন, অত্যধিক মুদ্রার প্রচলনকেই মুদ্রাস্ফীতি বলে। অর্থাৎ অর্থের প্রচলন যদি বেশি হয় তাহলে এই অবস্থাকে মুদ্রাস্ফীতি বলে। অর্থনীতিবিদ ক্রাউথার বলছে, মুদ্রাস্ফীতি এমন একটা পরিস্থিতি যখন অর্থের মূল্য ক্রমাগত বৃদ্ধি পায়, অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পায় এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। আবার খেয়াল করো, অর্থনীতিবিদ ক্রাউথার বলেন, মুদ্রাস্ফীতি এমন একটা পরিস্থিতি যখন অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পায় এবং তার বিপরীত ক্রমে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। এই অবস্থাকে মুদ্রাস্ফীতি বলে। এবার এটা জুম করি। এবার দেখো, এবার ছোট হয়ে গেল লেখা, দেখা যাচ্ছে? আবার জুম করি। এবার দেখো, অর্থনীতিবিদ কুলবার্ন বলেন, মুদ্রাস্ফীতি এরূপ একটি পরিস্থিতি যেখানে অধিক পরিমাণ অর্থ অল্প পরিমাণ দ্রব্যের পিছনে ধাবিত হয়। অর্থাৎ সমাজে দ্রব্যের পরিমাণ কম থাকে কিন্তু মানুষের হাতে অর্থের পরিমাণ বেশি থাকে, আর বেশি থাকার কারণে মানুষের ক্রয় ক্ষমতা বেশি থাকে। এই কারণে তারা যে কোনো পণ্য যে কোনো অধিক মূল্যে কিনতে প্রস্তুত থাকে, কিন্তু সমাজে দ্রব্যের পরিমাণ তত থাকে না, দ্রব্য কম থাকে। অর্থের যোগান তাদের হাতে বেশি থাকায় তাদের ওই অতিরিক্ত অর্থ অল্প দ্রব্যের পেছনে ধাওয়া করে এবং দাম বেড়ে যায়। একেই অর্থনীতিবিদ কুলবার্নের ভাষায় মুদ্রাস্ফীতি বলে। কুলবার্ন কি বলছেন? ইনফ্লেশন ইজ সাচ এ সিচুয়েশন when too much money passes to few goods। অর্থাৎ সামান্য দ্রব্যের পিছনে অধিক মূল্য অধিক অর্থ ধাওয়া করে। এই অবস্থাকে বলা হয় কি? মুদ্রাস্ফীতি। খেয়াল করো, সাধারণ অবস্থায় আমরা দাম বৃদ্ধিকেই বলি মুদ্রাস্ফীতি। অবস্থায় উৎপাদন বৃদ্ধি না পেয়ে দাম বৃদ্ধিকে আমরা মুদ্রাস্ফীতি বলি। এখন মুদ্রাস্ফীতি অবস্থাটা এমন যখন সমাজের এগ্রিগেট সাপ্লাই অর্থাৎ এগ্রিগেট ডিমান্ড বৃদ্ধি পায়। ডিমান্ড যত দ্রুত বৃদ্ধি পায় সাপ্লাই সমাজে তত দ্রুত দেওয়া যায় না। অর্থাৎ মানুষের চাহিদা যত দ্রুত বাড়ে উৎপাদন তত দ্রুত হয় না বলেই তত দ্রুত যোগান দেওয়া সম্ভব হয় না। অর্থাৎ সেক্ষেত্রে এডি গ্রেটার দ্যান এএস হয়, অর্থাৎ এডি বেশি হয় এবং এএস কম হয়, এবং এই অবস্থায় মূলত মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। সামগ্রিকভাবে এখন আমরা বলতে পারি কি, পরিশেষে বলা যায় কি বলা যায়, যে কোনো কারণে সমাজে অর্থের যোগান এমএস বৃদ্ধি পায়, যদি বৃদ্ধি পায় তাহলে সমাজের পরিশেষে বলা যায় কি, যে কোনো কারণে সমাজে অর্থের যোগান এমএস যদি বৃদ্ধি পায় তাহলে সমাজে সামগ্রিক চাহিদা এডি বৃদ্ধি পায়। যদি এডি কি বলা, কোনো কারণে সমাজের অর্থের যোগান এমএস যদি বৃদ্ধি পায় তাহলে সমাজের সামগ্রিক চাহিদা এডি বৃদ্ধি পাবে, কারণ মানুষের হাতে অর্থ আসলেই তারা চাহিদা বোধ করে। কিন্তু সমাজের সামগ্রিক যোগান এস সে হারে বাড়ে না, ফলে দাম স্তর পি বৃদ্ধি পেতে থাকে, আর এরূপ দাম স্তর বৃদ্ধিকেই মুদ্রাস্ফীতি বলা হয়। কখনো যদি এমন হয় এডি ইকুয়াল এএস, এডি ইকুয়াল এস এবং এই অবস্থায় দাম বৃদ্ধি পায়, সেই অবস্থাকে মুদ্রাস্ফীতি প্রকৃত মুদ্রাস্ফীতি বলা হয় না, কারণ চাহিদাও বাড়ছে যোগানও বাড়ছে। এই চাহিদা বাড়ার কারণে যোগান বেড়ে যদি দাম বাড়ে তাহলে তিনটি একই সাথে বাড়ছে, এডি বাড়ছে, প্রাইস লেভেল বাড়ছে, এএস বাড়ছে,
তিনটি যদি একই সাথে বাড়ে তাহলে সেই কি দাম বৃদ্ধিকে মুদ্রাস্ফীতি বলা হবে না। এজন্য আমরা বলি দাম বৃদ্ধিকে মুদ্রাস্ফীতি বলা হয়, তবে সব লেভেলের দাম বৃদ্ধিকে মুদ্রাস্ফীতি বলা যায় না। যদি এডি এবং এএস বৃদ্ধি পাওয়ার ফলে পি প্রাইস লেভেল বৃদ্ধি পায় তাকে প্রকৃত মুদ্রাস্ফীতি বলা হয় না। আসলে জেনুইন মুদ্রাস্ফীতি হতে হলে কোনো সমাজের অর্থের যোগান বৃদ্ধিজনিত কারণে যদি সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায় কিন্তু সামগ্রিক যোগান কম থাকে, এই অবস্থাকেই বলা হয় মুদ্রাস্ফীতি। এটুকের মধ্যে তোমাদের কোনো প্রশ্ন আছে? হ্যালো, জি ম্যাম। জি ম্যাম। বোঝা যাচ্ছে? জি ম্যাম, বোঝা প্রশ্ন যাচ্ছে। করো, না বোঝা গেলে প্রশ্ন করো, যেখানে মনে হবে কম ম্যাম বুঝছো। কোনো সাউন্ড শোনা যায় না। সাউন্ড শোনা যায় না? তোমাদের সাউন্ড কি? আচ্ছা, তোমরা তাহলে এই মাইক্রোফোন করবো, ইয়ারফোন ইউজ করতে হবে। ইয়ারফোন আছে তোমাদের কানে? জি ম্যাম, আছে, ইয়ারফোন আছে। তাহলে শোনা না গেলে সবারই কি একই অবস্থা আছে? কম শোনা যাচ্ছে? না ম্যাম, ঠিকই শোনা যাচ্ছে। ঠিকই শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? আমরা মুদ্রাস্ফীতি পেলাম, তাই না? এখন আমরা দেখব যে কত রকমের মুদ্রাস্ফীতি সমাজে জন্ম নেয়, কত রকমের মুদ্রাস্ফীতি রয়েছে, সেগুলো এখন আমরা একটু দেখব। এবার এটা zoom in করে ফেলি। এবার মুদ্রাস্ফীতির প্রকারভেদ। দ্বিতীয় পৃষ্ঠা। ক্লাস করছি, অনলাইন ক্লাস তো রাস্তা যাওয়া করা যায়। তোমাদের কথা শোনা যাচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ কিনা দেখো। ম্যাম শুনতে পাচ্ছি ম্যাম। লেখাটা এটা ছোট, তাই না? ছোট হচ্ছে না? এবার হয়েছে? বড় হয়েছে? ম্যাম লেখাই পাচ্ছি না তো ম্যাম। লেখা আসছে না? নো ম্যাম। তাহলে তোমরা প্রেজেন্ট হয়েছো তো? প্রেজেন্ট ওরা তাহলে দেখো যে আমি স্ক্রিন প্রেজেন্ট করছি একটা অপশন আছে। এখন দেখা যাচ্ছে? এখন কি লেখা দেখা যাচ্ছে? নো ম্যাম, পাচ্ছি না কিছুই। বলো যে আমার নামে আমার নামের উপর ক্লিক করো। জি ম্যাম, পাওয়া গেছে ম্যাম। আমাকে দেখা যাচ্ছে? পাইছে বললো। ও হ্যাঁ, পেয়েছো না? এই হয়েছে? জি ম্যাম। আচ্ছা, এবার দেখো আমরা না, এই তোমরা প্রথম পৃষ্ঠা দেখতে পেয়েছো? জি ম্যাম, পাচ্ছি। আচ্ছা, আমি এতক্ষণে প্রথম পৃষ্ঠা পড়ালাম। এবার দেখো মুদ্রাস্ফীতি কত রকমের হয়। দাম বৃদ্ধির মাত্রা অনুযায়ী মুদ্রাস্ফীতি হয়ে থাকে সমাজে। দেখতে পাচ্ছ লেখাটা? দাম স্তর বৃদ্ধির মাত্রা অনুযায়ী মুদ্রাস্ফীতি হয়, তাকে গতিভিত্তিক মুদ্রাস্ফীতি বলা হয়। দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, দেখো এই মুদ্রাস্ফীতি বলা হয় মৃদু বা হামাগুড়ি মুদ্রাস্ফীতি, যাকে বলা হয় মিল্ড বা ক্রিপিং ইনফ্লেশন। মিল্ড বলতে মৃদু গতি, আস্তে আস্তে হাঁটা, পিপলিকা হাঁটে না আস্তে আস্তে, এই মাত্রায় যদি দাম বাড়ে তাকে বলা হয় ক্রিপিং ইনফ্লেশন বা হামাগুড়ি মুদ্রাস্ফীতি। বা একে বলা হয় মানুষ যখন হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে হাঁটে না, শিশুরা হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে হাঁটে, এই ধরনের দাম বৃদ্ধি যদি স্লো মোশনে হয় তাকে মৃদু বা হামাগুড়ি মুদ্রাস্ফীতি বা ক্রিপিং ইনফ্লেশন বলা হয়। এটা সবচাইতে স্বল্প মাত্রার মুদ্রাস্ফীতি। এরপরে খতে দেখো, খতে বলা হচ্ছে পদসঞ্চারী মুদ্রাস্ফীতি। খেয়াল করেছো? পদসঞ্চারী মুদ্রাস্ফীতি, ওয়াকিং ইনফ্লেশন। ম্যাম পদসঞ্চয়টা কি ম্যাম?
পদসঞ্চারী হচ্ছে ওয়াকিং ইনফ্লেশন। ইনফ্লেশন যখন একটু হেঁটে পায়ে পায়ে যায়, 1 পা 2 পা করে আগায়, মুদ্রার দামটা 1 পা 2 পার মতো করে বাড়ে। এই অবস্থায় দাম বৃদ্ধিকে আমরা বলি ওয়াকিং ইনফ্লেশন, পদসঞ্চারী মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি প্রথমে কি হলো, হামাগুড়ি দিয়ে চললো, এরপরে মুদ্রাস্ফীতি হাঁটা শুরু করলো। মুদ্রাস্ফীতি যদি হাঁটার গতিতে দাম বাড়ে, হাঁটার গতিতে যদি মুদ্রাস্ফীতি বাড়ে বা দাম বাড়ে, তাকে আমরা ওয়াকিং ইনফ্লেশন বলি। বুঝা যাচ্ছে? বুঝতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, এবার ধাবমান মুদ্রাস্ফীতি, একে বলা হয় রানিং ইনফ্লেশন। একে বলা হয় রানিং ইনফ্লেশন। রানিং ইনফ্লেশনটা দৌড়াই। দৌড়ায়, অর্থাৎ খুব জোর কদমে মুদ্রাস্ফীতি হয়, দাম বাড়ে যখন, সেই অবস্থাকে বলা হয় রানিং ইনফ্লেশন। বুঝা যাচ্ছে? হ্যাঁ, তাহলে মুদ্রাস্ফীতি যখন দৌড়মান বা ধাবমান অবস্থায় থাকে, তখন তাকে রানিং ইনফ্লেশন বলা হয়। এটা বোঝা গিয়েছে না? জাম্পিং বা হাইপার ইনফ্লেশন, সর্বোচ্চ মুদ্রাস্ফীতি যখন দ্বিগুণ হারে লাফিয়ে লাফিয়ে মুদ্রাস্ফীতি বাড়ে। হ্যাঁ, কিছু বলছো? বলো, প্রশ্ন করো। জি না ম্যাম। কোনো প্রশ্ন আছে? প্রশ্ন করো। আচ্ছা, যখন মুদ্রাস্ফীতি বা দাম লাফিয়ে লাফিয়ে বাড়ে, তখন তাকে হাইপার ইনফ্লেশন বলা হয়। এইটা হচ্ছে লাভ দিয়ে চলে বা সর্বোচ্চ মুদ্রাস্ফীতি, এটা চরম মুদ্রাস্ফীতি। একে বলা হয় উল্লঙ্ঘন মুদ্রাস্ফীতি, যা জাম্প করতে করতে এগিয়ে চলে, হাইপার ইনফ্লেশন বলা হয়। লাফিয়ে লাফিয়ে চলে যে মুদ্রাস্ফীতি, অর্থাৎ দামটা এক গুণে কি 10 টাকা থেকে 15 টাকা, 15 টাকা থেকে 25 টাকা, 25 টাকা থেকে 35 টাকা। আমাদের দেশে হাইপার ইনফ্লেশন চালের ক্ষেত্রে হয়েছে এই কয় বছরে। হাইপার ইনফ্লেশন লক্ষ্য করা যায় কি চালের দাম। পেঁয়াজের ক্ষেত্রে তো হয়েছে না? জি বলো, কোন ক্ষেত্রে? ম্যাম পেঁয়াজের ক্ষেত্রে হয়েছে না? ম্যাম পেঁয়াজের ক্ষেত্রে এসে বেশি হাইপার ইনফ্লেশন। পেঁয়াজ হ্যাঁ, সর্বোচ্চ উদাহরণ এখন বর্তমানে ওই যে কিছু আগে হয়ে গেল, যেটা এখন পেঁয়াজের দাম কমে গিয়েছে। এখন হচ্ছে যে পেঁয়াজের দাম প্রায় ওয়াকিং অবস্থায় আছে, কিন্তু এই পেঁয়াজ এক সময় হাইপার ইনফ্লেশনের মধ্যে পড়ে গিয়েছিল। হ্যাঁ বলো বলো। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি গতিভিত্তিক মুদ্রাস্ফীতি কয় প্রকার? বলেন। 4 প্রকার। হামাগুড়ি মুদ্রাস্ফীতি, পদসঞ্চারী মুদ্রাস্ফীতি, পদসঞ্চারী ধাবমান মুদ্রাস্ফীতি, উল্লঙ্ঘন মুদ্রাস্ফীতি। হামাগুড়ি মুদ্রাস্ফীতি হচ্ছে শিশুদের মতো হামাগুড়ি দিয়ে দাম বাড়ে, পদসঞ্চারী পায়ে পায়ে দাম বাড়ে, ধাবমান দৌড়ে দৌড়ে দাম বাড়ে, আর উল্লঙ্ঘন মুদ্রাস্ফীতি লাফিয়ে লাফিয়ে দাম বাড়ে, যাকে হাইপার ইনফ্লেশন বলা হয়। এখন অনেক কারণেই মুদ্রাস্ফীতি হয়, খেয়াল করো। কারণ অনুযায়ী মুদ্রাস্ফীতি রয়েছে, কিছু কারণ অনুযায়ী কিছু মুদ্রাস্ফীতি রয়েছে আমাদের সমাজে। অর্থের যোগান বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, অর্থের যোগান অনেক কারণে বৃদ্ধি পেতে পারে। কালোবাজারি হয়ে অর্থের যোগান বৃদ্ধি পেতে পারে, নতুন নোট ছাপালে অর্থের যোগান বৃদ্ধি পেতে পারে, বেতন বৃদ্ধি পেলে অর্থের যোগান বৃদ্ধি পেতে পারে। অর্থের মূল্য কমে যাবে। হ্যাঁ, অর্থের যোগান বাড়লে অর্থের মূল্য বিপরীত ক্রমে কমে যায়, কারণ ওই অর্থের ম্যাম। ক্রয় ক্ষমতা হ্রাস পায়। বলো বলো। বুঝতে পারছি না। হ্যাঁ বলো। হ্যাঁ, বলছিলাম যে অর্থের মূল্য যদি কমে যায় তাহলে কি অর্থের যোগান বেশি পায়? অর্থের মূল্য কমে গেলে, অর্থের মূল্য কমে গেলেই যে অর্থের যোগান বৃদ্ধি পাবে এমনটি না। যদি অর্থের মূল্য, হ্যালো, হ্যাঁ বলো, অর্থের যোগান বাড়লেই অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পাবে। অর্থাৎ অর্থনীতিবিদ ফিশারের ভাষায় বলো। শোনা যায় না, আবার বলো। শুনছি। বলো, প্রশ্ন করো। হ্যাঁ, তাহলে অর্থনীতিবিদ আরভিন ফিশারের মতে অর্থের যোগান যে হারে বাড়ে দাম ঠিক সেই হারে বাড়ে, কিন্তু তার বিপরীত ক্রমে অর্থের ক্রয় ক্ষমতা কমে যায়।
এটা হচ্ছে অর্থনীতিবিদ ফিশারের এই অর্থের যোগান বিষয়ক বা অর্থের পরিমাণ তত্ত্বের মূল বক্তব্য। তাহলে আমরা দেখছি অর্থের যোগান কোনো কারণে যদি সমাজে বেড়ে যায় তাহলে কিন্তু মুদ্রাস্ফীতি হবে, কারণ মানুষের হাতে অর্থের যোগান বেড়ে গেলে তারা বেশি দাম দিয়ে পণ্য কিনতে অভ্যস্ত হয়, কারণ সমাজে আবার পণ্যের পরিমাণ কম থাকে। যে বেশি দাম দিতে পারবে পণ্য সেবাটি সেই পাবে, যে দাম দিতে পারবে না পণ্য সেবা সে পাবে না। অতএব এই পণ্যের সেবা নেওয়ার জন্য যার পকেট ভারী, পকেটে যার অর্থ বেশি, সে বেশি দাম দিয়ে পণ্যটি কিনে নেয়, কারণ পণ্যের ক্রাইসিস বা পণ্যের সংখ্যা বা পরিমাণ কম থাকায় অর্থের মালিক পণ্যটি কিনে নিয়ে সেবা নিজে গ্রহণ করে। আর যার অর্থের পরিমাণ কম সে পণ্যটি কিনতেও পারে না, পণ্যের সেবাও নিতে পারে না। এভাবে সমাজে মুদ্রাস্ফীতি ঘটে থাকে। এরপরে ঋণ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। সরকার যদি সহজলভ্য সুদে অধিক ঋণ দেয়, বুঝছো? এই যে দেখো ঋণ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। যদি সরকার সহজলভ্য সুদে অধিক ঋণ দেয় তাহলে সমাজে জনগণের হাতে অর্থের যোগান বেড়ে যাবে। সবাই বাড়ি বানাবে, ফ্ল্যাট কিনবে, প্লট কিনবে, জমি কিনবে, ভালো ভালো ড্রেস করবে, বেশি বেশি খেতে চাবে। তাহলে কি হলো? ঋণ বৃদ্ধি হাতে আসলে সে দেশের সরকারের ক্ষেত্রে হতে পারে, ব্যক্তির ক্ষেত্রেও হতে পারে। ঋণ বৃদ্ধি পেলেই কি হয়? সরকার যদি ঋণ করে সরকারের হাতে অর্থের সমাগম বেড়ে যাবে, অর্থের যোগান বেড়ে যাবে, মুদ্রাস্ফীতি হবে। যদি জনগণের হাতে ঋণ বেশি চলে আসে তাহলে অর্থের যোগান বেড়ে যাবে এবং সমাজে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাবে। এভাবে ঋণ বৃদ্ধিজনিত কারণে মুদ্রাস্ফীতি হয়ে থাকে। একে কি বলা হয়? ঋণ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। এরপর খেয়াল করো, সামগ্রিক চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। সমাজের সামগ্রিক চাহিদা বিভিন্ন কারণে বৃদ্ধি পেতে পারে। মানুষের বেতন বৃদ্ধি পেলে চাহিদা বৃদ্ধি পায়, জনসংখ্যা বৃদ্ধি পেলে চাহিদা বৃদ্ধি পেতে পারে। মানুষের হাই অ্যাম্বিশনের কারণে, অর্থাৎ উন্নত জীবনের ঝোঁক প্রবণতা বা অধিক ভোগ প্রবণতার কারণে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেতে পারে। অথবা রেমিটেন্স কারোর হাতে, মানে বিদেশি অর্থ জনগণের হাতে বেশি আসলেও সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেতে পারে। ধরো তোমাদের কোনো ভাই বিদেশ থাকে, উনি তোমাদের জন্য বাইরে সবার জন্য টাকা পাঠালো, তোমাদের চাহিদা বেড়ে যাবে না? তোমরা জামা কিনবা, জুতা কিনবা, বই কিনতে বেরোবা, বাজারের দিকে যাবা না? যাবা। তাহলে কি হলো? সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়। অর্থাৎ যদি যে কোনো কারণে মানুষের হাতে অর্থের সমাগম বা জীবন বাঁচানোর জন্য বা উন্নত জীবনযাপনের চাহিদার কারণে, মানে যে কোনো কারণ তাদের যদি চাহিদা বৃদ্ধি পায়, তাহলে চাহিদা যত দ্রুত বৃদ্ধি পায় তত দ্রুত উৎপাদন করা সম্ভব নয়। অতএব কি হয়? পণ্যের ক্রাইসিস দেখা দেয়, আর এই মুহূর্তে পণ্যের দাম বেড়ে যায় এবং মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। এজন্য আমরা বলতে পারি সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়, অর্থাৎ দাম বৃদ্ধি পায়। একে সামগ্রিক চাহিদাজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। এবার আমরা ঘতে আসি, যোগান হ্রাস জনিত। হ্যাঁ, দেখতে পাচ্ছ? কোনো কারণে যদি সমাজের যোগান হ্রাস পায়, মনে করি পেঁয়াজ আমদানি হতো না, আমাদের দেশে আমদানি হলো না, তাহলে যোগান হ্রাস পেয়েছিল, মাঝে দাম বেড়েছিল না? পেঁয়াজের যোগান কমে গিয়েছিল না মাঝে? পেঁয়াজের যোগান হ্রাস পাওয়ার কারণে পেঁয়াজের দাম অনেক ছিল এবং মুদ্রাস্ফীতি হয়েছিল। অর্থাৎ যোগান হ্রাস জনিত কারণে মুদ্রাস্ফীতি হয়। হ্যাঁ, এরপর দেখো ব্যয় তাড়িত মুদ্রাস্ফীতি। যখন সমাজে উৎপাদনের উপকরণের দাম বেড়ে যায়, তখন ওই পণ্যটির দাম বাড়বে না? আমরা যে কলম দিয়ে লিখি, কলমের কালির দাম যদি বেড়ে যায়, প্লাস্টিক কাভারের দাম যদি বেড়ে যায়, মেকিং চার্জ যদি বেড়ে যায়, তাহলে কলমটির দাম বাড়বে না?
ধরি একটা কি বল পয়েন্ট পেন, তার যদি কালির দাম বেড়ে যায়, তার কাভারের দাম বেড়ে যায়, তার মেকিং চার্জ মানে তৈরি খরচ বেড়ে যায়, তাহলে কি হবে? তার অল ওভার দাম বেড়ে যাবে না? একে ব্যয়তাড়িত মুদ্রাস্ফীতি বলা হয়। অর্থাৎ জি ম্যাম। উৎপাদনের উপকরণের জি, ম্যাম। দাম যদি বেড়ে যায় তাহলে কি মুদ্রাস্ফীতি হবে, দাম বেড়ে গিয়ে মুদ্রাস্ফীতি হবে। এবার মজুরি বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আমাদের দেশে 5 থেকে 7% লোক চাকরি করে, আর অন্যরা কিন্তু অন্যান্য পেশায় রয়েছে। এখন হঠাৎ করে যদি এদের নতুন স্কেল দেওয়া হয়, বেতন বৃদ্ধি করা হয়, তাহলে ওই সব চাকরিজীবী ফ্যামিলি সদস্যদের কী হবে? চাহিদা বেড়ে যাবে না? তাদের হাতে অর্থের যোগান বাড়বে না? জি ম্যাম। তাহলে এই যে মজুরি বৃদ্ধি পেলে কি হয়? অর্থের যোগান বাড়ে, যার মজুরি বাড়ে তার অর্থের যোগান বাড়ে, তার চাহিদা বেড়ে গিয়ে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। ওই ব্যক্তি যে কোনো পণ্য অধিক দামে কিনতে আগ্রহী হয়, কিছু মনেই করে না। একটা শাড়ি পছন্দ হয়েছে, আচ্ছা দাম কোনো ফ্যাক্টর না, নেন ভাই। 500 টাকা শাড়ি কোনো কোনো মহিলার এত পছন্দ, এত নেক যে, আর এত সচ্ছলতা আছে তাদের, তার স্বামীরা ধরি ভালো ভালো বড় বড় চাকরি করে, তারা কি করবে? দেখবা বলবে যে দাম কোনো ব্যাপার না ভাই, ওই শাড়িটা প্যাকিং করেন, দাম কত? 1200 টাকা, অসুবিধা নেই, আমার শাড়িটা পছন্দ হয়েছে, এটাই বড় কথা। তাহলে দেখলে 500 টাকা শাড়ি সে কি 1000 টাকা দিয়ে কিনে আনলো। তাহলে তাদের মজুরি বৃদ্ধি পেলে কি হয়? মুদ্রাস্ফীতি হয়। এখন ওই বিক্রেতা বুঝে গেল এই শাড়িটা, এই ক্যাটাগরির শাড়ি, এই কালার, এই হচ্ছে যে কি ডিজাইনের শাড়িটা এখন 1000 টাকায় বিক্রি করা যায়। এবার যত কাস্টমারই আসবে বলো, ওই ব্যক্তি, ওই দোকানদার ওই শাড়ি 1000 টাকা নিচে আর দামে। তাহলে কেন এখানে মুদ্রাস্ফীতি হলো, দাম বেড়ে গেল শাড়িটার? মজুরি বৃদ্ধিজনিত কারণে ওই মহিলার হাজব্যান্ড অথবা ওই মহিলা নিজেই চাকরি করে, তার বেতন বৃদ্ধিজনিত কারণে সে টাকাকে আর টাকা মনে করছে না, অধিক মূল্য দিয়ে কম মূল্যের পণ্য কিনে আনছে, এবং এটাকে মজুরি বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। ঘাটতি ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। দেশে যদি ঘাটতি ব্যয় বৃদ্ধি পায়, ঘাটতি ব্যয় করে কে? ব্যক্তিও করে অনেক সময়, তবে ব্যক্তির ক্ষেত্রে এটি প্রযোজ্য না। মূলত বেশিরভাগ ক্ষেত্রে সরকারি ঘাটতি ব্যয় করে থাকে। সরকার যখন বাজেট ঘোষণা দেয়, তার বাজেট একটি মোটা অঙ্কের ঘাটতি ব্যয় নিবদ্ধ থাকে। এই ঘাটতি ব্যয় মেটাতে গিয়ে সরকারকে দেশের ভিতর থেকে অথবা দেশের বাইরে থেকে তাকে কি করতে হয়? তাকে ঋণ করতে হয়। এখন যখনই ঋণ করলাম, ঘরে চাল নেই, নগদ অর্থের সমাগম ঘটে গেল। অর্থাৎ কি? সরকারের ঘাটতি, নগদ ঋণ কোটি কোটি টাকা। মনে করি কি বিশ্ব ব্যাংক আমাদের 10 কোটি টাকা লোন দিল, 500 কোটি টাকা লোন দিল, 300 কোটি টাকা লোন দিল। আচ্ছা, যাই দিক, এই লোন দেওয়ার কারণে দেশে কি হলো? অর্থের সমাগম, অর্থের যোগান বেড়ে গেল। কার হাতে? সরকারের হাতে। এবার সরকার কিন্তু অনুৎপাদনশীল ব্যয় করবে, এর ভাতা দেবে, ওর উপবৃত্তি দেবে, ওকে সাহায্য করবে। যে প্রকল্পে খরচ দরকার নেই সেখানেও বিল করে বসে থাকবে, সেখানেও খরচ হবে। তাহলে এতে কি হবে? এতে হচ্ছে এই যে ঘাটতি ব্যয়ের কারণে দেশে ঋণ প্রবেশ করলো, এই কারণে অর্থের সমাগম, অর্থের যোগান বেড়ে গেল। আর অর্থের যোগান বাড়লে যা হয় তাই হলো। অর্থের যোগান বাড়লে কি হয়? আমরা প্রথমেই বলেছি, অর্থের যোগান বাড়লে কি হয়? অর্থের যোগান বাড়লে কি প্রাইস লেভেল হাই হয়, আর কি হয়? অর্থের নিজের দাম কমে যায়, সে আগের মতো পণ্য আর কিনতে পারে না, কম পণ্য ক্রয় করে। তাহলে এই ঘাটতি ব্যয় মুদ্রাস্ফীতির জন্ম দেয়। অর্থাৎ ঘাটতি ব্যয়ের কারণে যে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয় তাকে ঘাটতি ব্যয়জনিত মুদ্রাস্ফীতি বলা হয়। রপ্তানি বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আমাদের দেশে আমরা ইলিশ খেতে পারি না, তাই না? কি আমাদের দেশে ইলিশ উৎপাদন হয়? আমাদের সমুদ্রে বঙ্গোপসাগরে ইলিশ প্রচুর পরিমাণে ধরা পড়ে, ইলিশ মৌসুমে প্রচুর ইলিশ ধরা পড়ে। কিন্তু আমরা কি চান করে খেতে পারি? কয়টা ফ্যামিলি খেতে পারি? কেন পারি না? ইলিশের এত দাম কেন? আগে তো ইলিশের দাম এত ছিল না। এখন এই ইলিশ সরকার বিদেশে প্রচুর পরিমাণে রপ্তানি করে। রপ্তানি করলে
দেশে চাহিদা অনুযায়ী, সামগ্রিক চাহিদা অনুযায়ী ইলিশ থাকে না, অর্থাৎ যোগান কম হয়ে যায়। আমরা যা চাহিদা করছি, আভ্যন্তরীণ চাহিদা, আভ্যন্তরীণ সামগ্রিক চাহিদা যা, ইলিশের পরিমাণ, ইলিশ বিদেশে চলে যাওয়ায় আভ্যন্তরীণ ইলিশের পরিমাণ কম, আর এ কারণে রপ্তানি বৃদ্ধি পেয়ে কি ইলিশের চাহিদা বাড়ছে কিন্তু যোগান হ্রাস পাচ্ছে। আর এই রপ্তানি বৃদ্ধি পেয়ে যোগান হ্রাস পাওয়ার কারণে কি মুদ্রাস্ফীতি হয়, আর এই মুদ্রাস্ফীতিকে বলা হয় কি রপ্তানি বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। ওরে বাবা, ইলিশ বিক্রয়জনিত মুদ্রাস্ফীতি, বোঝা যাচ্ছে? ইলিশ বিদেশে বিক্রয়জনিত মুদ্রাস্ফীতি, এটা রপ্তানি বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। আমদানি হ্রাস, হঠাৎ করে ভারত আমাদের আর পেঁয়াজ দিতে পারলো না, আমদানি হ্রাস পেল না, আমরা যা চাহিদা করছিলাম সেই পরিমাণ পেঁয়াজ আমাদের দেশে ছিল না, আর ছিল না বলে আমদানি হ্রাস পাওয়ার কারণে পেঁয়াজের দাম হাইপার ইনফ্লেশনে দেখা গেল। পেঁয়াজের ক্ষেত্রে হাইপার ইনফ্লেশন, উল্লম্ফন মুদ্রাস্ফীতি দেখা গেল। এটা কি কারণে? আমদানি হ্রাস পাওয়ার কারণে। তাহলে আমদানি হ্রাস পেলে যে মুদ্রাস্ফীতি হয় তাকে হাইপার ইনফ্লেশন বলা হয়। আমদানি হ্রাস পেলে যে মুদ্রাস্ফীতি হয় এটাকে আমরা আমদানি হ্রাসজনিত মুদ্রাস্ফীতি বলি। আচ্ছা, এখন দেখো উৎপাদন হ্রাস। উৎপাদন হ্রাস, হঠাৎ করে কোনো পণ্যের উৎপাদন দেশে ফল করল। মনে করি আম, যদি যে বছর আম খুব কম হয়, দেখবা আমের দাম অনেক বেশি থাকে, উৎপাদন কম হলে দাম বেড়ে যায়। দেখবা যে বছর ধান কম হয় ধানের দাম বেড়ে যায়, যে বছর গম উৎপাদন কম হয় গমের দাম বেড়ে যায়, যে বছর ফুলকপি, পাতাকপি বা সবজি, যে সবজিটার উৎপাদন হ্রাস পায় সেই সবজিটার দাম বেড়ে গিয়ে মুদ্রাস্ফীতি হয়। তাহলে উৎপাদনের নেপথ্যে, মানে যোগানের নেপথ্যে বা পিছনে থাকে উৎপাদন। আসলে যোগান কোথা থেকে আসে? উৎপাদন থেকে। উৎপাদন বাড়লে কি হয়? যোগান বাড়ে। উৎপাদনের সব অংশটি যোগান নয়, তবে উৎপাদন বৃদ্ধি পেলেই যোগান বৃদ্ধি পাবে, উৎপাদন হ্রাস পেলে যোগান হ্রাস পাবে। অতএব উৎপাদন হ্রাস পেয়ে যোগান বৃদ্ধিজনিত কারণে চাহিদা যোগানের এই অসামঞ্জস্যতার কারণে হয় মুদ্রাস্ফীতি। একে আমরা উৎপাদন হ্রাসজনিত মুদ্রাস্ফীতি বলি। যে পণ্যের উৎপাদন কম তার দাম বেশি, আর এই দাম বেশিটাকে মুদ্রাস্ফীতি বলছেন। অতএব উৎপাদন হ্রাস পেয়ে চাহিদাকে যদি না মেটাতে পারে, অর্থাৎ চাহিদার তুলনায় উৎপাদন যদি হ্রাস পায়, চাহিদার চাইতে যদি উৎপাদন হ্রাস পায়, তাহলে এগ্রিগেট ডিমান্ড এডির চাইতে এএস কমে যাবে, অর্থাৎ সামগ্রিক যোগান কমে যাবে এবং মুদ্রাস্ফীতি হবে। অতএব আমরা বলতে পারি চাহিদার তুলনায় উৎপাদন হ্রাস পেয়ে যোগান হ্রাস পেলে যে মুদ্রাস্ফীতির জন্ম হয় তাকে মূলত আমরা উৎপাদন হ্রাসজনিত মুদ্রাস্ফীতি বলি। এরপরে রয়েছে জনসংখ্যা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। মানুষ বাড়লে বেশি কাপড় চোপড় পরবে না, তাহলে কাপড়ের দাম বেড়ে যাবে। মানুষ বাড়লে বেশি খাবে না, তাহলে মানুষের দাম বেড়ে যে খাবারের দাম বেড়ে যাবে। মানুষ বাড়লে আবাসিক জমির দাম বেড়ে যাবে না, বেশি বেশি বাড়ি লাগবে, তাই না? মানুষ বাড়লে বেশি বেশি রাস্তা লাগবে, বেশি বেশি বিদ্যালয় লাগবে, বেশি বেশি চিকিৎসা লাগবে, তাহলে চিকিৎসা খরচ বেড়ে যাবে, পরিবহন খরচ বেড়ে যাবে, শিক্ষা খরচ বেড়ে যাবে, বিনোদন খরচ বেড়ে যাবে, খাবার ক্রাইসিস হবে। তাহলে জনসংখ্যা বৃদ্ধি পেলে আসলে সব কিছুর দাম বেড়ে গিয়ে মুদ্রাস্ফীতি হয়। অর্থাৎ জনসংখ্যা বাড়লে এগ্রিগেট ডিমান্ড বেড়ে যে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয় তাকে আমরা জনসংখ্যা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলি। এবার এসো প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ জনিত মুদ্রাস্ফীতি। প্রাকৃতিক দুর্যোগ জনিত মুদ্রাস্ফীতি। এখন এই যশোরে মাঝে মাঝে বন্যা হয়, তোমরা তো জানো, তাই না? মাঝে মাঝে যশোরে বন্যা হয় না? চৌগাছা এলাকায় বন্যা হয়, ভারত থেকে ঢল নেমে বন্যা হয়ে ওই এলাকার ফসল সব ডুবে যায় না? তাহলে ওই এলাকায় ধান চালের দাম বেড়ে যায় না?
এরকম প্রাকৃতিক দুর্যোগ হলে জীবনহানি, প্রাণহানি, ফসলহানি, বিভিন্ন ক্ষতিগ্রস্ততার মধ্য দিয়ে কি হয়, পণ্যের দাম বেড়ে যায়। বিভিন্ন ক্ষতিগ্রস্ততার মধ্য দিয়ে পণ্যের দাম বেড়ে যায়। আর এই কারণেই প্রাকৃতিক দুর্যোগ মুদ্রাস্ফীতি বয়ে আনে। আর এই প্রাকৃতিক দুর্যোগের কারণে ভূমিকম্প হলে মুদ্রাস্ফীতি হতে পারে, খরা হলে মুদ্রাস্ফীতি হতে পারে, অতি ঝরা হলে মুদ্রাস্ফীতি হতে পারে। প্রাকৃতিক দুর্যোগই বলা যায়। করোনার এই সময়ে দেখো অনেক জিনিসেরই যোগান বন্ধ হয়ে আছে, আনা যাচ্ছে না। এই করোনা দুর্যোগকালীন সময়ে তোমরা দেখো, এটাও কিন্তু একটা প্রাকৃতিক দুর্যোগই বলবো, যদিও এই করোনার ভাইরাস মানুষ তৈরি করেছে, মানুষ সাপ্লাই দিয়েছে। এখন এটা কিন্তু মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। আমরা এখন বিশ্বাস করি এর নিয়ন্ত্রণ শুধুমাত্র স্রষ্টার হাতেই রয়েছে। তাহলে কিন্তু এটা একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে চলে গিয়েছে, কৃত্রিম দুর্যোগের মধ্যে আর নেই। এখন এই করোনাকালীন সময়ে, এই প্রাকৃতিক দুর্যোগের সময়ে অনেক পণ্যের দাম বেড়ে যাচ্ছে, বেড়েছে অলরেডি। তাহলে এটাকে আমরা কোন মুদ্রাস্ফীতি বলবো? প্রাকৃতিক দুর্যোগকালীন মুদ্রাস্ফীতি বলবো। বোঝা যাচ্ছে? যুদ্ধজনিত মুদ্রাস্ফীতি। জি ম্যাম। আমরা যুদ্ধ দেখিনি, 71-এর যুদ্ধের কথা শুনেছি না? এই তোমরা যুদ্ধ দেখেছো? জি ম্যাম। দেখো না, আমি দেখিনি, তোমরা না? আমি যুদ্ধ দেখিনি, তোমরা যুদ্ধ দেখবে কি করে? যাই হোক, আমি যুদ্ধের বছরে ছিলাম। আমার যুদ্ধের বছরে আমার 10 মাস বয়স। হ্যাঁ, তা আমার শুনেছি তো যুদ্ধের কথা। হ্যাঁ, যুদ্ধের কথা তোমাদের সাথে আমি বেশি শুনেছি আর কি। তা যাই হোক, এই যুদ্ধের সময়ে, যুদ্ধের ডামাডোলে মানুষ জীবনের ভয়ে উৎপাদন, ব্যবসা বাণিজ্য, যোগান কোনো কিছু চাহিদাও করে না। জীবন বাঁচানোর প্রধান চাহিদা থাকে, সেখানে এক্সট্রা অর্ডিনারি লাইফ স্টাইলও থাকে না, সব শেষ হয়ে যায়। এই যুদ্ধকালীন সময়ে কি হয়, যে দেশে যুদ্ধ বাঁধে তারা অস্ত্র ব্যবহার করে, অস্ত্রের ঝনঝনানি, বোম কি, মিসাইল, গ্রেনেড কি, এইসবের বাড়ে, তাই না? আর ট্যাঙ্ক, যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ এইসব ক্রয় করতে গিয়ে দেশে চরম মাত্রায় অর্থের সংকট, নগদ অর্থের সরকারি যে সৃষ্টি হয়। সরকারের নগদ অর্থ হ্রাস পায়, সরকারের অর্থ হ্রাস পায়, কিন্তু জনগণের হাতে আর কোনো কাজ থাকে না, কোনো উৎপাদন ক্ষমতা থাকে না, শুধু খাবার চাহিদা থাকে। এবং এই যুদ্ধকালীন সময়ে কি হয়? যুদ্ধকালীন সময়ে মানুষের পণ্যের ক্রাইসিস হয়। আমরা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছি। আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধ দেখেছি? এই ছেলেমেয়েরা, আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধ দেখেছি? জি না, আমরা তো তৃতীয় বিশ্বযুদ্ধে আছি। গুড, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা তৃতীয় বিশ্বযুদ্ধে রয়েছি। কেউ চিন্তাও করেছিল না অস্ত্র ছাড়া যুদ্ধ হতে পারে, কেউ চিন্তা করেনি তৃতীয় বিশ্বযুদ্ধ আমরা। এবং যারা পৃথিবীর নেতাগুতা, তারা ভেবেছিল তৃতীয় বিশ্বযুদ্ধে না জানি তারা কোন কোন অস্ত্র ব্যবহার করবে। সব অস্ত্র সাজিয়ে রেখেছে। অস্ত্রগুলো বোধহয় এখন লজ্জা পায় যে তাদের কোনো কাজ নেই। অস্ত্র ছাড়াই যুদ্ধ চলছে, সামরিক ট্রেনিং ছাড়াই যুদ্ধ চলছে। কি যুদ্ধ? জীবাণু যুদ্ধ। এই যুদ্ধে দেখো প্রতিপক্ষ নেই, স্রষ্টায় যোদ্ধা, যাকে ইচ্ছা ফেলে দিচ্ছেন, কি যাকে ইচ্ছা পড়ে যাচ্ছে। মৃত্যুর মিছিল, তাই না? মৃত্যুর মিছিলে প্রতিদিন সারা পৃথিবীর হাজার হাজার মানুষ যোগ দিচ্ছে। সেই মিছিলে সবাই কোথায় যাচ্ছে আমরা কিছু জানি না, কারোর কোনো প্রতিবাদ নেই। আছে যুদ্ধ নিয়ে প্রতিবাদ, স্লোগান আছে, মিছিল আছে, মিটিং আছে, প্রতিবাদ আছে, অধিকার আদায়ের কোনো সংগ্রাম আছে কি? পঙ্গু শিশু, বৃদ্ধ, নারীর আত্মচিৎকার আছে? কিচ্ছু নেই, কিন্তু যুদ্ধ চলে যাচ্ছে। এই রকম আমরা তৃতীয় বিশ্বযুদ্ধে অবস্থান করছি, যাকে আমরা জীবাণু যুদ্ধ বলছি। তাহলে এখন এই যুদ্ধকালীন সময়ে দেখো অনেক পণ্যের দাম বেড়েছে, একে যুদ্ধজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। আমরা বুঝতে পারছি প্রকারগুলো। আর কয়টা প্রকার রয়েছে, এটা দিয়ে আমি আজকের ক্লাস শেষ করব। এখন একটু আমি এই ছোট করেছি, নিচের অংশ দেখা যাচ্ছে? আবার জুম করি। জি ম্যাম। দাঁড়াও, হ্যাঁ, এই যে নিচের ভাগগুলো দেখো,
কেন্দ্রীয় মুদ্রাস্ফীতি আর দমনমূলক মুদ্রাস্ফীতি দেখেছো। আর রয়েছে কি কেন্দ্রীয় মুদ্রাস্ফীতি, দমনমূলক মুদ্রাস্ফীতি। এই বললাম আমি চোখে কম দেখছি। এটা হচ্ছে কেইনসীয় মুদ্রাস্ফীতি, আমি না দেখে বলেছি। কেইনসীয় মুদ্রাস্ফীতি। এই কেইনসীয় মুদ্রাস্ফীতি কি? কেইনস বলছেন, অর্থনীতিবিদ কেইনস। আধুনিক অর্থনীতির এমন কোনো সেক্টর নেই যে অর্থনীতিবিদ কেইনস সেখানে একটু হাত মারেনি বা সেখানে তার স্পর্শ নেই। অর্থনীতিবিদ কেইনস বলছেন মুদ্রাস্ফীতি মূলত দুই প্রকার হয়, প্রকৃত মুদ্রাস্ফীতি, অপ্রকৃত মুদ্রাস্ফীতি। এগুলো চিত্র দিয়ে দেখানো যায়, সামনের ক্লাসে আমরা চিত্র ব্যবহার করবো ইনশাল্লাহ। তাহলে দেখো, প্রকৃত মুদ্রাস্ফীতি ওই মুদ্রাস্ফীতি যদি এডি এগ্রিগেট ডিমান্ডও বাড়ে, এগ্রিগেট সাপ্লাইও বাড়ে এবং ব্যালেন্স থাকে। এডি ইকুয়াল এএস, অর্থাৎ সামগ্রিক চাহিদা সমান সামগ্রিক যোগান পরস্পর সমান হয়, তাহলে সেই অবস্থায় দাম বৃদ্ধি পায়। এই দাম বৃদ্ধিকে মুদ্রাস্ফীতি বলা যায় না। কেইনস বলছেন একে উন্নয়নমূলক মুদ্রাস্ফীতি বলা যায়। দাম বাড়লেই মুদ্রাস্ফীতি হয় না, একে প্রকৃত মুদ্রাস্ফীতি বলা যায় না, এটা অপ্রকৃত। ও আমি আগে বলে ফেলেছি যে আচ্ছা, অপ্রকৃত মুদ্রাস্ফীতি। আর প্রকৃত মুদ্রাস্ফীতি কি? চাহিদা বাড়ছে কিন্তু যোগান বাড়ছে না। এডি লেস দেন এএস, এডি লেস দেন এএস, চাহিদা বেশি যোগান কম, একে কি বলা হচ্ছে? প্রকৃত মুদ্রাস্ফীতি। একে কি বলা হচ্ছে? প্রকৃত মুদ্রাস্ফীতি। আর অপ্রকৃত মুদ্রাস্ফীতি এডি ইকুয়াল এএস, চাহিদাও বাড়বে, যোগানও বাড়বে, দামও বাড়বে। অর্থাৎ অর্থনীতিতে যদি বোম অবস্থা থাকে, ব্যবসা বাণিজ্য চাঙ্গা থাকে, তাহলে দেখবা কি হবে? চাহিদা বাড়বে, যোগান বাড়বে, অর্থাৎ উৎপাদন বাড়বে, যোগানও বাড়বে। সেই সাথে সবই যদি একসাথে বাড়ে আর এই কারণে দাম বাড়ে, তাহলে তাকে আমরা অপ্রকৃত মুদ্রাস্ফীতি বলছি। এটিকে মুদ্রাস্ফীতি বলা যায় না। এটা তাহলে কি দাম বৃদ্ধি? এটা উন্নয়নজনিত মুদ্রাস্ফীতি। এটি হচ্ছে উন্নয়নজনিত মুদ্রাস্ফীতি। সামগ্রিক উৎপাদন বাড়ছে, চাহিদা বাড়ছে, যোগান বাড়ছে। এই যোগান ও চাহিদা বাড়ার কারণে দাম বাড়লে তাকে অপ্রকৃত মুদ্রাস্ফীতি বলা হয়। অর্থাৎ দাম বাড়লেই মুদ্রাস্ফীতি হয় না। প্রকৃত মুদ্রাস্ফীতি হবে ক, প্রকৃত মুদ্রাস্ফীতি হবে ক। কতে কি হবে? চাহিদা বাড়বে কিন্তু উৎপাদন থাকবে না, যোগান থাকবে না। এখন আমার চাহিদা অনেক, আমি হচ্ছে ব্র্যান্ডের একটা শার্ট কিনতে গেলাম, যশোর বাজার ঘুরে ঘুরে এক পিস ব্র্যান্ডের শার্ট পেয়েছি। তখন কি হবে? ওই ব্যক্তি কি করবে? ওই দোকানদার ওই ব্র্যান্ডের শার্টের দাম বাড়িয়ে দেবে। দাম বাড়িয়ে দেবে না? এটা প্রকৃত মুদ্রাস্ফীতি। চাহিদা আছে কিন্তু যোগান নেই। এরকম অনেক পণ্যই যশোর বাজারে 1-2 পিস পাওয়া যায়, তারা অনেক দাম নেয়। তুমি ঢাকার মার্কেটগুলোতে বা অন্য জায়গার মার্কেটে দেখে এসছো, এখানে তুমি খুঁজতে গেলে পেয়ে গেলে 1 পিস, কিন্তু ওর অনেক খরিদ্দার রয়েছে কিন্তু পণ্য রয়েছে 1 পিস, সে তোমার কাছে মনের মতো দাম নিয়ে নেবে। এটা প্রকৃত মুদ্রাস্ফীতি। চাহিদার তুলনায় যোগান কম হয়ে যে দাম বাড়ে তাকে প্রকৃত মুদ্রাস্ফীতি বলা হয়। আর অপ্রকৃত মুদ্রাস্ফীতি চাহিদা বাড়ে কিন্তু যোগান কম থাকে। এই চাহিদা বাড়ে, উৎপাদন বাড়ে, যোগানও বাড়ে এবং দাম বাড়ে, সবই বাড়ে, তাহলে সেটা কি মুদ্রাস্ফীতি নয়। সবই যখন বাড়ে, চাহিদা বাড়ে, খেয়াল করো, চাহিদা বাড়ে, উৎপাদন বাড়ে, যোগান বাড়ে, দাম বাড়ে, সবই যখন একসাথে বাড়ে, ভারসাম্য নিচের থেকে উপরের ভারসাম্যে পৌঁছে যায় এবং এই মুদ্রাস্ফীতিকে অপ্রকৃত মুদ্রাস্ফীতি বলা হয়। আর দমনমূলক মুদ্রাস্ফীতি, সমাজে যদি সরকার বা জনগণ বা কোনো গোষ্ঠী বা কারো কোনো ব্যবসায়ী গোষ্ঠী, ব্যক্তিবর্গ বা ব্যক্তি সমষ্টি বা কোনো প্রতিষ্ঠান বা কোনো সরকার যদি এই দাম বৃদ্ধির উপরে কোনো নিয়ন্ত্রণ আরোপ না করে, তাকে অবাধ মুদ্রাস্ফীতি বলা হয়। তাহলে অবাধেই যে মুদ্রাস্ফীতি ঘটে, কখনো কি হামাগুড়ি, দৌড়, কি হাঁটা, দৌড়, লাফঝাপ করে মুদ্রাস্ফীতি, কোনো নিয়ন্ত্রণ থাকে না,
তাকে অবাধ মুদ্রাস্ফীতি বলা হয়। আর দমিত মুদ্রাস্ফীতি, সরকার যখন মুদ্রাস্ফীতির উপরে বিভিন্ন দমনমূলক হাতিয়ার প্রয়োগ করে, দমনমূলক নীতিমালা প্রয়োগ করে এবং মুদ্রাস্ফীতি বিভিন্নভাবে নিয়ন্ত্রণে আসে, তাকে দমিত মুদ্রাস্ফীতি বলা হয়। মনে করি সমাজে ঋণের পরিমাণ বেড়ে গেল, কেন্দ্রীয় ব্যাংক বুঝতে পারলো, ঋণের সুদের হার বাড়িয়ে দিল, জনগণ ঋণ নেওয়া কম করে দিল এবং কি অর্থের যোগান হ্রাস পেয়ে মুদ্রাস্ফীতি হ্রাস পেল। একে বলা হয় দমিত মুদ্রাস্ফীতি। অর্থাৎ এখানে সরকার মুদ্রাস্ফীতি দমনের জন্য ঋণের সুদ কি করেছে, বাড়িয়ে দিয়েছে। আর সুদ বেড়ে যাওয়ার কারণে জনগণ মক্কেলদের উপরে সুদ বাড়িয়ে দিয়েছে। তাহলে মক্কেলরা এত বেশি সুদে ঋণ নিতে চাইবে না, তাদের হাতে অর্থের যোগান কমে যাবে, তাদের ক্রয় ক্ষমতা হ্রাস পাবে, তাদের উৎপাদন ক্ষমতাও হ্রাস পেয়ে যাবে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। একে দমিত মুদ্রাস্ফীতি বলা হয়। একে দমিত মুদ্রাস্ফীতি বলা হয়। তাহলে এখন তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা অংশ নিয়েছ। আগামী ক্লাসে আমরা প্রকৃত মুদ্রাস্ফীতি, অপ্রকৃত মুদ্রাস্ফীতি এবং আগামী ক্লাসে আমরা পড়ব চাহিদা তাড়িত মুদ্রাস্ফীতি এবং ব্যয় তাড়িত মুদ্রাস্ফীতি। এই 4টি মুদ্রাস্ফীতির আমরা চিত্র ব্যবহার করব। এই মুদ্রাস্ফীতিকে আমরা চিত্র দিয়ে বিশ্লেষণ করব ইনশাল্লাহ। তা সবাই ভালো, হ্যাঁ বলো, কিছু বলার আছে? কিছু বলার আছে বলো। আগামী ক্লাস কবে নেবেন? আগামী ক্লাস সামনে এই দিনে এই 11টায় হবে, ঠিক আছে ম্যাম? 11টায় ক্লাস শুরু হবে? হ্যাঁ 11টা থেকে বসবো। কয় তারিখ ম্যাম? তারিখটা কত হবে? ক্যালেন্ডার তোমার কাছে নেই, তোমরা একটু দেখে। 11 তারিখ, তাই না? কয় তারিখ বললে? দাঁড়াও আমি দেখছি। এটা কি দূরে? হ্যাঁ দাঁড়াও, সামনে শনিবার। ম্যাম কয় তারিখে ম্যাম? দাঁড়াও দেখি, আজ 13 তারিখ তো। কত তারিখ? শুনতে পাইনি। 20 তারিখ হবে, 20 তারিখ হবে। শোনা যাচ্ছে? আমি পোস্ট দেব, ঠিক আছে? কয়টায় ক্লাস হবে তোমরা অংশগ্রহণকারী সংখ্যা বাড়াও। হ্যাঁ আজকে আমি প্রথম ক্লাস নিলাম অনার্সে, এই ক্লাস নিয়ে ইনশাআল্লাহ। তাই যাই হোক কিছু ত্রুটি থাকতে পারে, ইনশাআল্লাহ সামনের দিনে সেগুলো আমরা সংশোধন করে ভালোভাবে ক্লাস নেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ ম্যাম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। ওয়ালাইকুম সালাম। শুনিয়েছে বলো লিভ নিতে বলবো না, লাইভ কল লিভ কলের কি বলবো? ও লাইভ কাটার হয়েছে, লিভ কাটার অটো বাটন। না তুমি বলো যে কলটা কাটো। তোমরা কলটা কেটে দাও। এই লিভ, হ্যাঁ কেটেছে। হ্যাঁ এবার আমি দেখবো।